আসসালামু আলাইকুম, আমি মারুফা ইনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। খামারি ভাই ও বোনেরা, যদি থাকে আপনার একটি ডেইরি ফার্ম, তাহলে জেনে নিন ডেইরি ফার্মে ক্যালসিয়াম এবং ফসফরাসের ব্যালেন্স থাকাটা খুবই জরুরি। কেননা ক্যালসিয়াম বেড়ে গেলে ফসফরাস বেড়ে যায়, আর ফসফরাস বেড়ে গেলে ক্যালসিয়াম কমে যায়। আর ক্যালসিয়াম কমে গেলে কি হয়, এ বিষয়ে আপনাদেরকে জানাবে ডাক্তার জুনায়েদ কবির। জুনায়েদ ভাই, আমরা এই পর্বে কথা বলতে চাই ক্যালসিয়াম এবং ফসফরাস নিয়ে। আমি বলছিলাম ওপেনিংয়ে যে ক্যালসিয়াম বাড়লে ফসফরাস বেড়ে যায়, ফসফরাস বাড়লে ক্যালসিয়াম কমে যায়, এবং কমে গেলে আসলে একটি ডেইরি ফার্মে আসলে কি হতে পারে সেটি নিয়ে আপনার সাথে আলোচনা আজকে আমার। তো এই বিষয়ে আপনার যারা দর্শক রয়েছে, খামারি ভাই ও বোনেরা রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি এই বিষয়টি নিয়ে বলেন। ডেইরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা খুব বেশি লক্ষ্য করি সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফরাসের যে রেশিওটা এবং সাথে সেলেনিয়ামের যে ভূমিকাটা। আপনারা খুব যদি আইডিয়াল একটা যদি মিক্সচার চিন্তা করি, সেক্ষেত্রে ক্যালসিয়াম এবং ফসফরাসের রেশিওটা থাকবে 2:1। এটা হইতে পারে 1.5:1। কোথাও কোথাও ক্যালসিয়ামটা একটু বেশি লাগতে পারে, কোথাও কোথাও ফসফরাসটা একটু বেশি লাগতে পারে। বাট ওভারঅল যদি আপনি চিন্তা করতে যান, সেক্ষেত্রে আমাকে মেনটেন করতে হবে 2:1। ক্যালসিয়াম যদি 2 ভাগ হয়, 1 ভাগ যেন ফসফরাস এনশিওর হয়। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে মেনটেন করবো? তাহলে ক্যালসিয়াম সোর্সটা কি এবং ফসফরাস সোর্সটা কি যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়। যেমন ফসফরাসের একটা আদর্শ সোর্স হচ্ছে আমরা যেই খাবারে গমের ভুসিটা যেটা ইউজ করি, সেখান থেকে কিন্তু ভালো একটা পরিমাণ ফসফরাস সে পেয়ে যাচ্ছে। ক্যালসিয়ামের জন্য আমরা সরাসরি যেটা লাইমস্টোনের উপর ডিপেন্ড করি। আবার ফসফরাস ক্যালসিয়াম দুইটার ক্ষেত্রেই কিন্তু আমরা ডাইক্যালসিয়াম ফসফেট বা ডিসিপি বাজারে যেটা পাওয়া যায় সেটার উপর ডিপেন্ড করি। ডিসিপি কিন্তু মূলত যদিও ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে, তারপর আমরা ক্যালসিয়াম সোর্স হিসেবে এটাকে বলি না, এটাকে বলি ফসফরাস সাপ্লিমেন্ট হিসাবে। তার মানে ফসফরাসটাকে ব্যালেন্স করার জন্য আমরা অনেক সময় ডিসিপি ইউজ করি। বাট ক্যালসিয়ামের একদম সোললি যদি সোর্স বলেন, তাহলে লাইমস্টোন। তাহলে আমরা এই ক্যালসিয়াম ফসফরাসের রেশিওটা সাধারণত চেষ্টা করবো 2:1 রাখার জন্য। না রাখলে কি হবে, প্রশ্নটা হচ্ছে এইখানে। যদি ফসফরাস এবং ক্যালসিয়ামের রেশিওটা যদি মেনটেন না হয়, তাহলে প্রবলেমটা কোন জায়গায় শুরু হয়? আমরা জানি ক্যালসিয়াম কোন কোন জায়গাগুলি কাজ করে, ফসফরাস কোন কোন জায়গাগুলিতে কাজ করে। যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে আমরা বের করতে পারবো যে কোন প্রবলেমগুলি হচ্ছে। ক্যালসিয়ামের মূল কাজ হচ্ছে বোন ফর্মেশন করা। যেটা আমাদের যে হাড় আছে, হাড় কতটুকু শক্ত থাকবে এটার উপর বোন ফর্মেশন, বাচ্চার বোন ফর্মেশনের জন্য একটা হেল্প করা। আরেকটা হচ্ছে মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে সে একটা ভালো একটা কাজ করে। ক্যালসিয়ামের আরেকটা ভূমিকা হচ্ছে গিয়ে নার্ভ ইম্পালস, মানে আমাদের যেই স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্রের একটা নার্ভকে, একটা ইম্পালসকে এক জায়গা থেকে এক জায়গায় ক্যারি করার যে মেকানিজম, ওই মেকানিজমে ক্যালসিয়াম একটা ভালো একটা ভূমিকা পালন করে। আর ফসফরাস কী করে? ফসফরাসের মূল কাজটা হচ্ছে সে এনার্জি যে আমাদের শরীরে তৈরি হয়, এটিপি তৈরি হয়, এটিপির একটা উপাদান হচ্ছে কি কিন্তু ফসফরাস। প্লাস ফসফরাস যে কাজটা হচ্ছে তার সেক্সুয়াল ম্যাচুরিটির জন্য, বিশেষ করে ওভারির সাইজটা কতটুকু হবে, তার রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টটা কেমন হবে, ওভারি থেকে যে আমরা ওভামটা তৈরি হয়, এক বা ডিম যেটা নিষিদ্ধ হলে বাচ্চা তৈরি হবে, ওই ওভামটা ঠিকমতো প্রডিউস হচ্ছে কিনা এটা ডিপেন্ড করে ফসফরাসের উপরে। সুতরাং একটা বকনা ঠিকমতো হিটে আসলো কিনা বা তার সেক্সুয়াল ম্যাচুরিটি আসলো কিনা, এটা অনেকাংশে ডিপেন্ড করে কিন্তু ফসফরাস। সুতরাং এটা আমরা কিন্তু ইগনোর করি যে ফসফরাস। তার মানে ফসফরাস যদি ঘাটতি থাকে, একটা বকনার ডিলেড এস্টাস আসবে, তার মানে সে দেরিতে হিটে আসবে, তার কিংবা হিটে আসলো তার রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ঠিক মতো সে ডেভেলপ করবে না। আরেকটা জিনিস হচ্ছে গিয়া, যদি দুইটার ইমব্যালেন্স থাকে, তাহলে কি হবে, বডির যে ক্যালসিয়াম যে মিনারেলাইজেশন বলি আমরা, যে হাড় শক্ত হওয়ার জন্য যে জিনিসটা মেকানিজম, সেটা বলি মিনারেলাইজেশন। তাহলে সে মিনারেলাইজেশনটা ভালো হবে না, তার মানে বোন ঠিকমতো শক্ত হবে না। তাহলে পা যদি শক্ত না হয়, একটা 300 কেজি 400 কেজি গরুর যে বডির যখন প্রেশারটা পড়বে, তখন কিন্তু এই দুইটা পা এরকম বেঁকে যায়, আমরা রিকেটস বা অস্টিওপোরোসিস বলি। ঠিক আছে, কিছু কিছু গাভী দেখবেন এরকম বেঁকে গেছে, তার মানে হচ্ছে তার এটা ক্যালসিয়াম ফসফরাসের রেশিওটা মেনটেন হয় না। ঠিক আছে, তাহলে মিনারেলাইজেশন। আবার অতিরিক্ত ক্যালসিয়াম দিলে কি হবে, তো মিনারেলাইজেশন বেশি হয়ে যাবে, বোন টোন খুব বেশি শক্ত হয়ে যাবে, তার হার্ট পাম্পিং বেশি করবে। তার মানে অতিরিক্ত ক্যালসিয়াম দিলে সমস্যা। আবার অতিরিক্ত ফসফরাস দিলে কি হবে, অতিরিক্ত ফসফরাস দিলে কি হবে, ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কম হওয়া মানে ব্লাড সার্কুলেশন কম আসবে, কম আসলে তো কাজ হচ্ছে না। তো
তো ক্যালসিয়াম তো আর বডিতে থাকবে না, সে কী করবে, ফিজিক্সের সাথে বের হয়ে যাবে। সুতরাং ক্যালসিয়াম ফসফরাস একটা অনস্বীকার্য ভূমিকা আছে, শুধু এটাই নেই, আরও কিছু জায়গায় ফসফরাসের একটা বিশাল ভূমিকা আছে। সেটা হচ্ছে কি আমাদের যে মেটাবলিজম হয় বডিতে, বিভিন্ন হরমোনাল ফাংশন, এটার মধ্যে কিন্তু ফসফরাস এবং ক্যালসিয়াম একটা প্রভাবকের মতো একটা কাজ করে। সুতরাং বুঝতে পারছেন ক্যালসিয়াম এবং ফসফরাসের সাথে সেলেনিয়াম হচ্ছে, সেলেনিয়ামের সাথে আবার ফসফরাসের একটা সম্পর্ক আছে। আচ্ছা, ঠিক আছে। এই সেলেনিয়ামটা হচ্ছে আমরা বলি, আমি যদি বলি যে রিপ্রোডাক্টিভ মিনারেল, যদি কাউকে বলি যে প্রজননতন্ত্রের মিনারেল, সেটা হচ্ছে কি সেলেনিয়াম। এই সেলেনিয়াম হচ্ছে গিয়ে এই ফসফরাসের মতোই কাজ করে, যে ওভারিকে রাইপেন হতে সহযোগিতা করে। ওভারি থেকে এগ যেটাকে বলি ডিম্ব, সেই ডিম্বটাকে ছাড়ার জন্য, ম্যাচিউর করার জন্য সেলেনিয়াম দরকার। রিপ্রোডাক্টিভ যে ট্র্যাক্টটা আছে, সেই ট্র্যাক্টটার প্রপার ডেভেলপমেন্টের জন্য, জরায়ু ডেভেলপমেন্টের জন্য, তার যেই ওভারিটা আছে ওভারি ডেভেলপমেন্ট করার জন্য, এগুলিতে সেলেনিয়ামের একটা বিশাল ভূমিকা। সুতরাং ক্যালসিয়াম ফসফরাসের রেশিও যদি ঠিকমতো প্রপার না হয়, তাহলে সেলেনিয়ামের একটা ইমব্যালেন্স হয়ে যায়। আচ্ছা, আমরা কিন্তু ম্যাগনেসিয়ামটাও এই পর্যায়ে নিয়ে আসতে পারি, যেটার সাথে সম্পর্ক রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাসের সঙ্গে। হ্যাঁ, আমরা ম্যাগনেসিয়াম নিয়েও কথা বলতে পারি, তবে তার আগে আরেকটু বলি, ক্যালসিয়াম ফসফরাসের অ্যাবজর্পশনের ক্ষেত্রে আরেকটা জিনিস সবচেয়ে বেশি হেল্প করে ক্যালসিয়ামের ক্ষেত্রে, ভিটামিন ডি, যেটাকে আমরা ইগনোর করি। এই যে এখন যে আমাদের ফার্মিং সিস্টেম, যে ফার্মিং সিস্টেমে গরুর শরীরে কিন্তু রোদ লাগার কোনো সুযোগ নাই। তো গরুর শরীরে যদি রোদ না লাগে, তো ভিটামিন ডি প্রোডাকশন হবে না। ভিটামিন ডি যদি প্রোডাকশন না হয়, তাহলে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন ঠিক মতো হবে না। তার মানে ক্যালসিয়াম খালি পেটের মধ্যে দিলেই হবে না, তাকে তো বডি অ্যাবজর্ব করতে হবে। বডি অ্যাবজর্বটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে ভিটামিন ডি এর উপরে। সুতরাং আমরা চেষ্টা করব যে আমরা এমনভাবে হাউসটা বানাবো যাতে কিছুটা রৌদ্রের আলো সরাসরি যেন ওদের গায়ে পড়ে, হ্যাঁ, সারাদিনের কোনো একটা রৌদ্রের আলো যেন পড়ে। ম্যাগনেসিয়াম, হ্যাঁ, ম্যাগনেসিয়ামের আরেকটা ভূমিকা আছে। ম্যাগনেসিয়ামের কিন্তু যদি শর্ট হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনার কিছু নার্ভাস সাইন দেখা যায়, গরু পাগলের মতো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে অধিকাংশ বাছুরেরই সবচেয়ে বেশি প্রবলেমটা হয়, যে ম্যাগনেসিয়াম শর্ট হয়ে যায় এবং এই বাছুর পাগলের মতো হয়ে যায়, এখানে দৌড় দিচ্ছে, ওইখানে দৌড় দিচ্ছে, মুখ দিয়ে ড্রোলিং স্যালাইভা হচ্ছে, মাথা গিয়ে প্রেস করতেছে ইয়ের সাথে, ওয়ালের সাথে, ঠিক আছে, মাটি খাইতে চায়, প্রচুর মাটি খাইতে চায়। তারপরে এই প্রবলেমগুলো যখন অ্যারাইজ করে, অনেকে এইটা ধরে নেই যে আমরা এটা রেবিস, কিন্তু মূলত এটা কিন্তু হাইপোম্যাগনেসিমিয়া। তো হাইপোম্যাগনেসিমিয়া বা ম্যাগনেসিয়ামের শর্টেজ হলে কিন্তু এই ব্যাপারটা ঘটে। তাহলে আমরা কী করতে পারি, তখন অধিকাংশ ক্ষেত্রেই আপনারা যে জিনিসটা করবেন, ম্যাক্স সালফ বাজারে পাওয়া যায়, ম্যাগনেসিয়াম সালফেট লবণের মতো, ওইটা আপনি ডায়েটারি 1 চামচ করে থেকে হাফ চামচ, ছোটো বাছুর হলে হাফ চামচ, বড় করলে 1 চামচ করে ডায়েটারির সাথে দিতে হবে, খাবারের সাথে দিয়ে দিবেন। আরেকটা হচ্ছে আমরা যেটা বলি, হাফ চামচ ম্যাক্স সালফ 5 থেকে 10 ml ডিস্টিল ওয়াটারের সাথে নিয়ে একসাথে সলিউশন করে চামড়ার নিচে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা রিকভার করে। সুতরাং ম্যাগনেসিয়ামের ভূমিকাটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আচ্ছা, রোদের কথাটা যেহেতু এসেছে, আমরা কিন্তু আলো এবং অন্ধকারের বিষয়টাও নিয়ে আসতে পারি। একটি খামারের মধ্যে আসলে আলো অন্ধকারের সময়টা কি? আমরা তো মনে করি যে দিনে যেমন একটা আলো আছে, রাতেও আলো জ্বলছে, লাইট জ্বালিয়ে রাখা। আসলে আলো অন্ধকার, আমি অন্ধকারটাকে নিয়ে আসতে চাই, যে কিছুটা সময়ের জন্য হলেও 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা অন্ধকারে যদি রাখা হয়, সেটা কি পশুর জন্য ভালো না খারাপ? অন্ধকারের ব্যাপারটা হচ্ছে, আলো অন্ধকারটা টোটালি পোলট্রি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একদম মানে খুবই কার্যকর। জি জি জি, ঠিক আছে। আপনার 16 ঘন্টা আলো লাগবেই। জি, 16 ঘন্টা আলো যদি না হয়, তাহলে ডিম পাড়াটাই প্রোডাকশন হ্যাম্পার হয়ে যাবে। তারপর তার ওভারিয়ার সিস্টেমও ভালো করে কাজ করবে না, বেশি লাইট হলে এটা হয়ে যাবে। কিন্তু গরুর ক্ষেত্রে আসলে লাইটটা সরাসরি তার ফাংশনের সাথে কোথাও জড়িত না। তবে এটা কোন জায়গায় জড়িত? একটা জায়গায় জড়িত হচ্ছে, তাকে তো আমাকে রেস্ট দিতে হবে। গরুর যেটা দরকার হচ্ছে, আমি 12 থেকে 15 ঘন্টা তাকে সে টোটালি রেস্ট দেবে। 15 ঘন্টার উপরে সে রেস্ট নিতে হবে। তাহলে 12 থেকে 15 ঘন্টা সে যদি রেস্ট নিতে চায়, তো দিনের বেলা সে অধিকাংশ সময় শুয়ে থাকবে। তো রাতের বেলা আমরা সাধারণত ডার্ক করি না, এই কারণে যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসেট, চুরি যাওয়ার ভয়ে সাধারণত আমরা ডার্ক করি না, সেখানে একটা আলোটা আমরা দেওয়ার চেষ্টা করি। মূলত হচ্ছে তাকে কমফোর্ট দেওয়া, সে যেন রেস্ট নিতে পারে। সেটা আলো থাকুক ভালো না থাকুক সমস্যা নেই। তবে আপনি যেটা বলছেন সেটা একটা ইম্পর্টেন্স আছে, আমরা আলোটা কমিয়ে দিব। হ্যাঁ, রাত 9টা বা 10টার পরে হয়তো একটা আলো, একটা লাইট জ্বললো বা 2টা লাইট জ্বললো, কিন্তু ওই যে ইন্টেন্সিটিটা, যেমন সারাদিনে যে পরিমাণ লাইট থাকে বা সন্ধ্যার সময় লাইট থাকে, ওই লাইটটা যেন না থাকে, কমিয়ে দেওয়াটা একটু বেটার হবে।
আচ্ছা, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। আশা করি আপনারা আমাদের পুরোটা আয়োজন শুনেছেন। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য জুনায়েদ ভাই। আপনাকে ধন্যবাদ এবং কৃষিকতা কৃষকের কথা অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ।